কথা ও কাহিনীতে আজ এমন একজনকে পেয়েছি, উনি কিন্তু শিলিগুড়ি থাকে না, অথচ আমাদের খুব বন্ধু, লেখালেখির মানুষ এবং লেখালেখিতে যথেষ্ট নামী। তার নাম মণিদীপা নন্দী বিশ্বাস। তোকে কথা ও কাহিনীতে স্বাগত জানাচ্ছি। শুভেচ্ছা রিমি, ভীষণ আনন্দ পেলাম। তোমার আগেও এসেছো, তুমি আড্ডাগলিতে এসেছো, সাহিত্য কাজের জন্য তুমি এসেছো, সেখানে আমন্ত্রিত হিসেবে এসেছো। আজ কেমন লাগলো একটু শুনি তোমার মুখে। কথা ও কাহিনী, এখানে তোমার নতুন আগমন এবং তোমাকে আলাদাভাবে আমি ডেকেছিলাম, সেখানে তোমার কেমন লাগলো, কি মনে হলো, তোমার পছন্দের সঙ্গে কতটা কি মিলল বা মিলল না, সে জায়গাগুলো একটু শুনবো। আমার বেশ ভালো লাগলো এখানে এসে, কারণ এটা একটা অন্য জগৎ। এতদিন আড্ডাগুলিতে এসেছি বইপত্রের মধ্যে, আজকেও যদিও বা বইয়ের তো সংযোগ আছেই, কিন্তু এখানে এসে শাড়ির জগৎ, বিভিন্ন রকম অর্নামেন্টসের জগৎ এত ভালো লাগছে যে নানা ধরনের শাড়ি দেখলাম। কাঁথার শাড়ি, তারপর তসর, তারপর নানা ধরনের ঘিচা, এগুলো দেখে আমরা তো শাড়ি পাগল, তো সবই পছন্দ হয়ে যায়। তো দু একটা তো নিতে হলো আর কি, নিলাম। আচ্ছা, তোমার সেগুলো কেমন মনে হলো তোমার? তুমি তো শাড়ি প্রিয়, ভীষণভাবে তুমি শাড়ি প্রেমী, এবং বিভিন্ন জায়গায় দেখেছি তোমাকে নানান রকম শাড়ি পরতে এবং খুব সুন্দর সুন্দর শাড়ি পরতে। সেই জায়গায় পছন্দের জায়গাটা তুমি? হ্যাঁ, অবশ্যই। যে আমি সবসময় নতুনের সন্ধানে, যে যখনই নতুন কোনো নতুন সিল্কের মধ্যে বা তসরের মধ্যে একটা অন্যরকম আইডিয়াস তৈরি হচ্ছে, তোমার এখানে এসে দেখলাম যে সেইগুলো বেশ সুন্দরভাবে তৈরি করেছো। কিছু কিছু হাতেও আছে, হাতের করা, কিছু কিছু ব্লাউজ পিস খুব অত্যন্ত ভালো লাগলো, তো নিলামও। তা এই গুলো কি হয়, আমরা বিভিন্ন প্রোগ্রামে যখন যাই তখন মনে হয় একটু অন্যরকম সাজি, আজকে একটু যেরকম লাগছে পরের দিন যেন একটু অন্যরকম লাগে। তো এইরকম ভাবনায় কিছু কিছু শাড়ি মনে মনে আমরা তখনই দেখেই একটা ছবি কল্পনা করে নিই, সেই কল্পনা করে সেটাকে একটা নিয়ে নিলাম বা দুটো নিয়ে নিলাম, এরকম করি। ঠিক আছে। আচ্ছা, তোমার তো লেখালেখির জায়গাটা তো রয়েছে, এছাড়াও তুমি কিছু রবীন্দ্রসঙ্গীত সাদ্রি ভাষায় তুমি অনুবাদ করেছো। সেই গানগুলো যখন নৃত্যাকারে পরিবেশিত হয়, সেক্ষেত্রে পোশাকে কীরকম হতে পারে, যেহেতু সেখানে শাড়িটা সম্পৃক্ত, সেই জায়গাটায় একটু শুনবো। হ্যাঁ, আমি তো এটা শুরু করেছিলাম 2009 থেকে, আর 10-এ রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ। তো ওই সময় নানা রকম পরিকল্পনা করছিলাম, বিচ্ছিন্নতা, আন্তর্জাতিকতার, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যদি কিছু করা যায়। সেখানে আমার ছাত্রীদের সঙ্গে পেয়েছিলাম। তো ওদের কাছ থেকে আমি কিন্তু ওদের শাড়ির বৈশিষ্ট্যগুলো সব জেনেছি। তারপরে গাঙ্গুটিয়া চা বাগানে সনদদার সঙ্গে দেখা করেছি। তারপর আদিবাসী কি ড্রেস পরে, কি পোশাক ওদের, সেগুলো নিয়ে কিন্তু অনেক রকম চর্চা করেছি। তো যখন মঞ্চায়ন করেছি, প্রথমে জলপাইগুড়ি রবীন্দ্র ভবন, তারপরে কলকাতার মধুসূদন মঞ্চ, রবীন্দ্র সদন, তারপর রবীন্দ্র নন্দনে প্রাঙ্গণ, শিশির মঞ্চ, এইগুলো জায়গায় আমার নৃত্যনাট্য, যেমন সাদ্রিতে করেছি, চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, এগুলো বহু জায়গায় হয়েছে। এবার করছি শ্যামা। তো যেটা সাদ্রিতে হয়, সাদ্রিবাসী যে আমাদের মেয়েরা, তারা বেশিরভাগই লাল পাড় পরে, লাল পাড় সাদা। তা লাল পাড় সাদা, যেমন আমার স্কুলে এই ড্রেসটাই ছিল বলে আমাদের তেমন অসুবিধা হয়নি।
কিন্তু পরে যখন ওই সাদ্রি ভাষার জনজাতিদের মধ্যে আমরা চণ্ডালিকার প্রকৃতিকে দেখাচ্ছি, তখন তার শাড়ির মধ্যে একটু বৈচিত্র্য আনার জন্য আমরা কিন্তু কটনের উপরে চিন্তা করেছি যে পাড়গুলো কীরকম হবে, খোপটা কীরকম কালারের হবে, মেয়েদের থেকে একটু আলাদা করার জন্য ওকে তখন আমরা কিন্তু একটু অন্যরকম পরিয়েছিলাম। আবার ফুলওয়ালি যারা, তাদের কিন্তু ওই লালপাড়া শাড়িই রেখেছি, যেহেতু জনজাতি আদিবাসীদের ভাষা এবং পোশাক ওই একই থাকবে বলে। তো এবার যখন করাতে গেলাম চিত্রাঙ্গদা, তখন চিত্রাঙ্গদার যে জনজাতি ও হো হো এলো 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 রে দস্যুর দল যখন আসছে, ওরা কিন্তু তখন ওই সাদ্রিভাষীদের অন্য কালারের পোশাক পরছে, বা কিছু মেঘ জনজাতির নাচ যখন করছি রবীন্দ্রনাথের এবার তোর মরা গানের গান এসেছে, সেটা মেজ ভাষার বেশ কঠিন। তো ওরা যখন নাচ করছে তখন মেচেদের শাড়ি, তো মেচেদের শাড়ি কিন্তু আমার এক কলিগ ছিল, ওর কাছ থেকে আমি নিয়েছি, ও আমাকে গিফটও করেছে, এবং চাদরও আছে ওদের ডোকনা, সেগুলো দিয়ে সাজিয়েছিলাম। তুমি বোধহয় মেচের পোশাক, আমরা একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে ওই মেচেদের ওই পোশাকটা একটা গামছা, ওটাকে ডোকনা বলে। আচ্ছা, একটু পরিষ্কার করে বলো আমার দর্শকদের জন্য। ডোকনা হচ্ছে উপরের চাদরটা, কিন্তু শাড়িটা কিন্তু একটা মেখলা যেমন প্রথম একটা খণ্ড দিয়ে পরে ওই রকম করে, কিন্তু পরার ধরনটা আবার আলাদা। সেই পরার ধরনটা কিন্তু ওরা আমাকে শিখিয়ে দিয়েছিল যখন প্রেজেন্ট করেছিল, ওদের তরফ থেকে আমাকে শিখিয়ে দিয়েছিল। এত সুন্দর হাতের কাজটা দেখলে কিন্তু বোঝা যায় এটা মেচ জাতিরই তৈরি করা, হাতে তৈরি, বড় জাতি, মেচকেই বড় বলে। তো ওই মেয়েরা, ওরা নিজেরা কিন্তু আমার প্রোগ্রামেও পড়েছে। প্রোগ্রাম যখন করতে গেছি তখন আলেখ্য করেছিলাম একটা রবীন্দ্রনাথের, সেই আলেখ্যর মধ্যে বিভিন্ন জনজাতি বিভিন্ন রকম পোশাক পরে নেমেছে, দুজন দুজন মেয়ে। এমনকি আমাদের যে বাঙালি যারা এমনি রবীন্দ্রসঙ্গীত আমরা যে ভাষায় করছি বাংলায়, তখন আবার তারা তাদের মতন করেছে, এরকম জনজাতির আলাদা আলাদা পোশাকে ওরা মঞ্চে নেমেছিল। তো এটা কিন্তু খুব নিয়েছিল ওখানকার মানুষ। কলকাতা তখন তপনদা ছিলেন, তপন বন্দ্যোপাধ্যায়, উনি, এই বৃষ্টি ছিল তখন এইরকমই ভরা বাদল, কিন্তু এত মানুষ দাঁড়িয়ে দেখেছিল এই নতুন ধরনের এই আলেখ্য প্রচেষ্টা, আমার কাছে খুব আনন্দের দিক, একটা স্মরণীয় হয়ে আছে একেবারে। খুব খুব ভাল লাগলো, ভীষণ ভাল লাগলো। তুমি আবারও আসবে, বারবার আসবে। নিশ্চয়ই আসবো, আমারও পছন্দ হয়েছে তোমার এখানে জিনিসগুলো। সবাই খুব ভালো থাকবেন। আর সবশেষে একটু বলি যে এখন একটা আমরা খুব আমাদের প্রতিবেশী দেশ নিয়ে একটা বিষণ্ণতার মধ্যে রয়েছি। শুধু বিষণ্ণতা নয়, খুব খারাপ একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। একটু কিছু বার্তা যদি, মানে এত আঘাত লেগেছে এটা, মানে 4-5 দিন ধরেই দেখছি, মিডিয়া দেখছি, যেমন তেমন খবরের কাগজ পড়ছি। খবরের কাগজ পড়াটাই তো আমাদের একটা অভ্যেস প্রতিদিনের, কিন্তু এই যন্ত্রণাটা নেওয়া যাচ্ছে না। তখন মনে হচ্ছে যে আমাদের একটা কিছু করা দরকার, যে বাংলাদেশ আমাদের প্রিয়, যে ভূমি থেকে আমরা সবাই বলি আমাদের দেশ হচ্ছে ওটা, কারো পাবনা, কারো বরিশাল, কারো বগুড়া, কারো এদিক ওদিক, সেই তারা কিন্তু ময়মনসিংহে, কেউ প্রত্যেকেই বলে আমার জায়গায় আমার যাওয়া হয়নি, কেউ কেউ গেছে, কেউ কেউ, আমরা কয়েকজন যেমন কোনো একটা ডাকে গেলাম, সেটা যাওয়া একরকম, কিন্তু এই যে আমার বাংলায় আমি এরপরে কি করে ঢুকবো, বা কি করে সেই পরিবেশ, সেই প্রকৃতিকে আমার করে পাবো, সেই সুস্থতাটা সংস্কৃতি বলো বা শিল্প বলো বা লেখালেখি বলো, সব কিছুতে একটা কেমন যেন প্রতিঘাত এলো আর কি। সেই প্রত্যাঘাতটা আমরা কি করে উত্তরণ হব, উত্তরিত হয়ে আমরা সেই জায়গায় পৌঁছাবো, সেটা বড় ভাবনার বিষয় আজকে। আর আমাদের এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত যে আচরণগুলো আমাদের মানুষ হিসেবে দেখার কথা না বা করার কথা না, সেই জিনিসগুলো আমরা চোখের সামনে দেখলাম। এইটাই কি এই পরবর্তী প্রজন্মকে ভাঙনের দিকে নিয়ে যাচ্ছে? এই একটা প্রশ্ন ভিতরে ভিতরে খুব ঘা দিচ্ছে। সত্যি, কিন্তু আমরা একটু ভালোর কথা বলেই শেষ করব। খুব ভালো থাকো,
এবং আবার এসো, বারবার এসো। অনেক শুভেচ্ছা কাঁথা কাহিনীর পক্ষ থেকে। শুভেচ্ছা তোমাকেও। একদম।